প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রথম ধাপ 2022 সালে আসা প্রশ্নের ইংরেজি অংশের বিশ্লেষণমূলক সলিউশন এবং একই সাথে আমরা এই সমাধানের আলোকে দেখার চেষ্টা করব যে মডেল টেস্ট হিসাবে যদি আপনি এই পরীক্ষাটা দেন 20টা বা 21টা কোশ্চেনে আপনার কয়টা কোশ্চেন হচ্ছে। সো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো প্রশ্নের উত্তর করার চেষ্টা করবেন। ক্লাস শেষে আপনি জানাবেন আপনি কয়টা পেরেছিলেন। ওকে, তো চলুন আমরা আলোচনায় চলে যাচ্ছি। আজকের আলোচনার প্রথম প্রশ্নে প্রশ্নে যাওয়ার আগে আমি এই পুরো প্রশ্নগুলোকে এইভাবে একটা বিশ্লেষণ করে দেখিয়েছি। সো এই বিশ্লেষণটা আমরা লাস্টেও একবার দেখব। তো এইখানে আর বিশ্লেষণ নিয়ে কথা বলতেছি না, সরাসরি এমসিকিউতে চলে যাচ্ছি। এই যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2022-এ এই প্রশ্নটা দেখেন, ডিটারমিনার থেকে একটা কোশ্চেন আসছে। সো আমরা খুব দ্রুত অ্যান্সার করে ফেলবো ডিটারমিনার। দেখি ডিটারমিনার থেকে কে কে জানেন এই প্রশ্নের উত্তরটা কি। নুসাইবা আলহামদুলিল্লাহ বলেছেন। সঞ্জিদা ইসলাম মিরসরাই চট্টগ্রাম থেকে আছেন। চট্টগ্রামে আমাদের এক্সপার্ট ইংলিশ বই প্রচুর যায় আলহামদুলিল্লাহ। ইসরাত জাহান বলেন এই প্রশ্নটা এক্সপার্ট ইংলিশ বই থেকে হুবহু কমন ছিল। সো এই যে প্রথম ধাপ 2022 সালের প্রশ্নটা বলেন, এটা অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলেন দেখি। সর্বোচ্চ পরিমাণ সঠিক কার হয় এবং দ্রুত আনসার চেষ্টা করতে হবে, দ্রুত উত্তরের চেষ্টা করতে হবে। বলছে দেয়ার ইজ ড্যাশ এ মিল্ক ইন দ্য বোতল, বোতলে দুধ। এখন অ্যান্সারটা কি ধরবেন? এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রিলেটেড কোশ্চেনের বেলায় শূন্যস্থানের পরে যে শব্দটা আছে এইটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল নাউনের পূর্বে এই যে শূন্যস্থানের বিভিন্ন অপশনগুলো দিয়েছে, এখন আপনার মাথায় আসতে হবে যে এই অপশনগুলো হচ্ছে এক একটা ডিটারমিনার। সো এইগুলো যেহেতু ডিটারমিনার, তাহলে ডিটারমিনার হিসাবে যেমন নাউন তেমন ডিটারমিনার বসে। আনকাউন্টেবল নাউন মিল্ক, তাহলে আনকাউন্টেবল ডিটারমিনার বসবে যেখানে ফিউ বসার কোনো সুযোগ নাই। সাইজ বোঝাতে স্মল নয় এবং এখানে দুটো অপশন খালি আছে, একটা হচ্ছে ভেরি লিটিল আর একটা হচ্ছে এ লিটিল। এই প্রশ্নটার অ্যান্সার হবে ডি নাম্বার। কেন? কারণ যেহেতু বোতলের মধ্যে দুধ আছে তার পরিমাণটা অল্প, অতএব এ লিটিল দ্বারা এই ধরনের সেন্টেন্সে হ্যাঁ বোধক সেন্স প্রকাশ করে। আর ভেরি লিটিল দ্বারা বোঝাবে একেবারেই নাই বললেই চলে, কিন্তু এখানে একেবারেই না, বরং হচ্ছে এখানে আমরা অল্প কিছু আছে বলতে হবে। কারণ হেয়ার দেয়ার দ্বারা বাক্য শুরু হয়েছে মানে ওই বাক্যটা নর্মালি আমরা হ্যাঁ বোধক সেন্সে করব। ভেরি লিটিল হচ্ছে না বোধক আর এ লিটিল হচ্ছে হ্যাঁ বোধক সেন্স। কথা পরিষ্কার? বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা ডিটারমিনারের ক্ষেত্রে আমাদের সাজেশন হলো ফিউ এবং লিটিল সংক্রান্ত বিস্তারিত ব্যবহার আপনারা পড়ে ফেলবেন। কিসের ব্যবহার? আবার বলছি, সাজেশনটা কি? আসন্ন প্রাইমারি পরীক্ষার জন্য এই ফিউ লিটিল সংক্রান্ত ব্যবহার বিস্তারিত পড়ে ফেলবেন। ওকে, শেষ 1 নম্বর প্রশ্নের বিশ্লেষণ। চলে আসেন পরের প্রশ্নে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস থেকে আসছে 3টা প্রশ্ন। দেখেন অন্যরা শুধু কোশ্চেন সলিউশন দিবে আর আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি এক্সপার্ট ইংলিশের সৌজন্যে যে আপনি কোথা থেকে পড়বেন। কোথা থেকে কোশ্চেন আসছে? ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে আসছে তিনটা প্রশ্ন। সো সলভ করেন, দ্রুত সলভ করেন। ওকে, আমি আবারও ঘোষণা দিচ্ছি, যারা সর্বোচ্চ শেয়ার করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ কমেন্ট করবেন এবং আমাদের সাথে একেবারে শেষ পর্যন্ত লেগে থাকবেন এই ক্লাসে, তাদের জন্য থাকছে, তাদের মধ্য থেকে একজন পাবেন এই বইটা গিফট। ক্লিয়ার? একেবারে সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র কুরিয়ার চার্জটা আপনাকে বেয়ার করতে হবে। ওকে, নেক্সট। এই যে আমাদের সাথে কমেন্ট করতেছে ইসরাত জাহান, সে কিন্তু লাস্ট কয়েকদিন আগে এই বইটা গিফট পেয়েছে। ইসরাত জাহান, তাকে এখনো পাঠানো হয়নি, পাঠানো হবে আগামীকাল। লিপটন বলেন 2 এর অ্যান্সার কি হবে? 2 নম্বর বলছে টু ব্রেক দ্য আইস। টু ব্রেক দ্য আইস, আইস মানে কি ভাই? আইস মানে হচ্ছে বরফ। এখন বরফ ভেঙে ফেলবেন, এর মানে আসলে কি? বরফ ভেঙে ফেলা এর মিনিংটা কি? খুবই সহজ একটা কোশ্চেন। টু স্টার্ট এ কনভারসেশনস মানে হলো কথোপকথন শুরু করা বা নীরবতা ভঙ্গ করা বা মানে কেউ একজন উদ্যমী হয়ে শুরু করা, এইরকম সেন্সে বলা হয় হচ্ছে টু ব্রেক দ্য আইস। সো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ মনে রাখার প্রচুর কৌশল আছে, সব দেওয়া আছে আমাদের এক্সপার্টে। শারণী সুমি বলেছেন হচ্ছে 2 ডি। ওকে, 2 নম্বর অ্যান্সার হচ্ছে ডি। ওকে, 2 নম্বর ডি, সবাই পারবেন আশা করছি। 3 এবং 4 বলেন, 3 এবং 4। নুসাইবা নূর, আবি নোমান বলছিলেন ডি। ওকে, 3 4 বলেন। 3 নাম্বার, 4 নাম্বার। সাগরিকা, পিউলি পিঙ্কি,
3 নম্বরে বলছে ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুন 3 নম্বর কি বলছে বলেন? ওয়ান্স ইন এ ব্লু মুন। 4 নম্বর কি বলছে? লিভ নো স্টোন আনটার্নড। লিভ নো স্টোন আনটার্নড কি হবে এখানে? ওকে, দেখেন ওয়ান্স ইন এ ব্লু মুন কথাটা মানে কি? একদা চাঁদের নিচে। কেমন চাঁদ? নীল চাঁদ। তো নীল চাঁদের নিচে কথাটা কি আসলে কি, এইটার মিনিংটা কেমন হতে পারে? তো নীল চাঁদের নিচে সাধারণত চাঁদ নীল হয় না, তার মানে এই কেসটা ঘটার সম্ভাবনা খুবই কম। দ্যাট মিনস এটার বাংলা হচ্ছে ভেরি রেয়ারলি। ভেরি রেয়ারলি। 4 নম্বর বলছে লিভ নো স্টোন আনটার্ন। এইটা কে পারবেন? 4 নম্বরটা দেখি, 4 নম্বরটা কে বুঝেন? 4 নম্বর লিভ নো, লিভ মানে কি? ত্যাগ করা। নো স্টোন মানে কোনো পাথরই। আনটার্ন মানে, আনটার্ন মানে হলো নরমালি উল্টানো। আচ্ছা ভালো করে এটা একটু বুঝিয়ে দিই। আর আনটার্ন মানে হচ্ছে না উল্টানো। এরপরে বলছে না উল্টিয়ে, এই যে দেখেন, মানে না উল্টানো অবস্থায় ত্যাগ করে না। লিভ নো, ত্যাগ করে না, তার মানে ত্যাগ করবে না, না উল্টিয়ে কোনো পাথরই। মানে সবগুলো পাথর উল্টাবে। কথাটাকে একটু ঘুরিয়ে বললে খুব সহজ হয়, যে সবগুলো পাথরকে কি করবে? উল্টাবে। তো সবগুলো পাথরকে উল্টানো মানে কি? আপনার ধরেন কোনো কিছু হারিয়ে গেছে, তা আপনি খোঁজার জন্য একটা পাথরও বাকি রাখেন নাই, ঘর তন্ন তন্ন করে খুঁজছেন, সবগুলো পাথর উল্টি উল্টি খোঁজ করছেন। এর মানে কি? সর্বোচ্চ চেষ্টা করা। তো সর্বোচ্চ চেষ্টা করা মানে অ্যান্সার হচ্ছে এ নাম্বার। ট্রাই এভরি পসিবল মিনস। ট্রাই এভরি পসিবল মিনস মানে চেষ্টা করা সর্বোচ্চ সম্ভাব্য উপায়ে। সর্বোচ্চ সম্ভাব্য উপায়ে চেষ্টা করা। এটার নামই হচ্ছে লিভ নো স্টোন আনটার্ন। খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, ফ্রেজ প্রতিবারই আসে থাকে। সো এখান থেকে আপনারা কি পড়বেন? সাজেশন হচ্ছে এল গ্রুপ, ও গ্রুপ, আর হচ্ছে একটু আগে দেখলাম এইটা হচ্ছে এই যে বি গ্রুপ। এই সমস্ত গ্রুপের ইডিয়মসগুলোকে আমাদের বেশি বেশি করে পড়তে হবে। ঠিক আছে, এই গেল 4টা কোশ্চেন। এরপরে আসেন কারেক্ট স্পেলিং থেকে 3টা প্রশ্ন আসছে। দেখছেন বিশ্লেষণটা বুঝতেছেন? এক কারেক্ট স্পেলিং থেকে 3টা কোশ্চেন আসছে। সো আপনি শিক্ষক নিবন্ধন বা প্রাইমারি পরীক্ষা দিবেন আর স্পেলিং পড়বেন না, তা কিন্তু হতে পারে না। ঠিক আছে, বলেন 5 কি হবে? ধন্য ধন্য বলি তারে। 5 দ্য স্পেলিং। দেখেন আমাদের এক্সপার্ট ইংলিশ থেকে আমরা হচ্ছে একটা ভোক্যাব নিমোনিক কোর্সে এই স্পেলিংগুলো একেবারে ভেঙে ভেঙে প্র্যাকটিস করাই, মুখস্থ করাই। তো স্পেলিংয়ের মধ্যে আপনারা হচ্ছে এই এক্সপার্ট ইংলিশ যাদের কাছে আছে, না থাকলে আমাকে নক করেন। এখান থেকে স্পেলিংয়ের উপরে মাত্র 2 থেকে 300টা স্পেলিং আছে। ঠাটা মুখস্থ করবেন, না পারলে 10 বার লিখে পড়বেন, যে কোনো পরীক্ষায় কমন পাবেন, একেবারে 100% কমন পাবেন, একটা স্পেলিংও বাদ যাবে না। সেইভাবে তৈরি করা। ঠিক আছে, তো এখানে কারেক্ট স্পেলিং কোনটা? অ্যাসাইনমেন্ট, একদম সহজ। তাহের আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। রাহেলা, যারা ক্লাস আছেন প্রত্যেককেই বলবো আমাদের প্রতিদিন ক্লাস কিন্তু হয় রাত 10টার সময়। সবাই যে অবস্থাতেই থাকেন প্রতিদিন রাত 9:50 একটু অ্যালার্ম দিয়ে রাখবেন ঘড়িতে, দিয়ে আপনারা 10টার সময় আমাদের ক্লাসে উপস্থিত হবেন। আপনাদের জন্য এই ফ্রি কোর্সে প্রচুর জিনিস শেখানো হয়, প্রচুর। সো আরেকবার অ্যানাউন্স দিচ্ছি, বইটা পাওয়ার জন্য শেয়ার করতে হবে এবং পুরো ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে, এবং মডেল টেস্ট হিসাবে পরীক্ষা দিয়ে লাস্টে বলবেন কার কয়টা হচ্ছে। এটার অ্যান্সার হচ্ছে অ্যাসাইনমেন্ট। খুব সহজ, ASSIGN, অ্যাসাইনমেন্ট। এই যে আমি এটাকে 2টা ভাগ করলাম, এটার নামই হচ্ছে ডিভাইড রুল। স্পেলিংকে আপনি ডিভাইড রুলসের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবেন। এখন দেখেন এই যে আই এর পরে জি এর উচ্চারণটা হয় না, বাক্যের মাঝখানে আই এর পরে জি এর উচ্চারণ বা এন এর আগে জি এর উচ্চারণ হয় না। অ্যাসাইনমেন্ট, মেট তো সহজ, আর এখানে ডাবল এস। সো এইটা খুব কঠিন বানান না, এটা সবারই পারার কথা, তাই না? লামিয়া, নো কমেন্টস। আচ্ছা 10 বার পড়লে মনে থাকবে নিঃসন্দেহে। অ্যাসাইনমেন্ট, তাহলে অ্যাসাইনমেন্টে আপনারা এইভাবে মনে রাখেন, অ্যাজ সাইনমেন্ট, 3টা পার্ট করবেন, 3টা পার্ট, অ্যাজ সাইনমেন্ট। এইবার আপনার সারা জীবন মনে থাকবে। আপনি SIGN, এই সাইন, এস, 2টা এস আছে, এইটুকু মনে রাখেন, তাহলে আপনার জন্য এটা
ঠিক হয়ে যাবে। 5-এর অ্যান্সার হচ্ছে এ নাম্বার। নেক্সট কোশ্চেন নাম্বার 6 এবং 7। স্পেলিং থেকে মোট কয়টা কোশ্চেন বলেছি? 3টা কোশ্চেন বলেছি। সাগরিকা বলছেন 10 বার পড়লে মনে থাকবে। ওকে ফাইন। আচ্ছা নুসাইবা রাইট। চুজ দ্য কারেক্ট স্পেলিং। এই দুইটার মধ্যে স্পেলিং বলেন দেখি, আগে আপনারা বলেন। এটা কিন্তু মডেল টেস্টের মতোই চলছে, ঠিক আছে? সাগরিকা লিটারেচারটা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আর সাগরিকা কমেন্ট করতে থাকেন, কিন্তু আপনাকে লিটারেচার দিব না, নিজের প্র্যাকটিসের জন্য করতে থাকেন। দেখেন চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে সঠিক স্পেলিং কোনটা? এই যে 6 নাম্বারটা, প্রচুর মানুষের এইটা ভুল হয়। 6 নাম্বারটা ভুল হয়। 6 নাম্বার অ্যাচিভমেন্ট। এই যে অ্যাচিভমেন্ট মানে হলো অর্জন, ঠিক আছে? অ্যাচিভ, ACHI। এই সমস্যাটা আসলে কোন জায়গাতে আমি বলি, সমস্যাটা এখানে, এই জায়গাটাতে হচ্ছে সমস্যা। তা আপনি পরীক্ষার হলে যাওয়ার আগে এই সমস্যার জায়গাগুলো একটু দেখে যাবেন, তাহলে আপনার জন্য আর ভুল হবে না। অ্যাচিভ, এই বানানে EVE আছে, এই কথাটুকু একটু মনে রাখেন। অ্যাচিভমেন্ট বানানে ভির আগে ই, ভির পরে ই, এইটুক মনে রাখেন, আপনার জন্য আর তেমন বেগ পোহাতে হবে না। দেখেন এরকম অবস্থান দেখলে আপনি কয়েকটা অপশন বাদ দিতে পারবেন। যেমন এখানে EV আছে, ই নাই, এখানে EV ই নাই, এখানে আবার EV আছে, কিন্তু পার্থক্য কি? এখানে একটা আই আছে। তাহলে আপনি এটাকে মনে রাখতে পারেন যে IEVE, ঠিক আছে? আই মানে আমি, EVE, এইটুকু মনে রাখেন। তাহলে অ্যাচিভমেন্ট ACHI EVE MENT, অ্যাচিভমেন্ট। রাহেলা তাসমিয়া জান্নাত। 7 নাম্বার বলেন। 7। তাহলে 6-এর অ্যান্সার সি। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ব্যুরো। ব্যুরো, 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 BUREAU, বিউ রিয়া ইউ। এইটাকে আমরা 3টা পার্টে ভাঙবো। বিউ রিয়া ইউ, ব্যুরো, বিউ রিয়া ইউ। দেখেন এটা আপনি বলতে পারেন ব্যুরো, বু রিয়া ইউ, বু রিয়া ইউ। কয়েকবার একটু উচ্চারণ করলে জিনিসটা আপনার আজীবন মনে থাকবে। মজার বিষয় কি জানেন? আপনি যদি জীবনে 10টা পরীক্ষা দেন কোনো চাকরির, আপনি দেখবেন 8টা 9টা পরীক্ষাতেই এই স্পেলিংগুলোর মধ্যে কমন পড়ে। আবার তার মধ্যে এই ব্যুরো বানানটা 2-1টার মধ্যে কমন পেয়ে যাবেন, কারণ এটা বহুবার রিপিট হওয়া প্রশ্ন, বহুবার। মীরা বলছেন হচ্ছে 6-এর সি, 7-এর অ্যান্সার হচ্ছে সি, দুইটাই সি। ওকে, স্পেলিং থেকে দেখলাম আমরা মোট কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন চলছে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ও বিশ্লেষণ, ইংরেজি অংশ। ডিগ্রি, দেখেন ডিগ্রি থেকে কয়টা প্রশ্ন আসছে? ডিগ্রি, আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্রাঞ্চ ইন দ্য সিটি। এখান থেকে একটা প্রশ্ন আসছে। মাইদুল ইসলাম, ডিগ্রি থেকে একটা প্রশ্ন আসছে। ডিগ্রি, এটা খুবই সহজ, নিয়মটা আমি একটু লিখে নিচ্ছি, আপনারা অ্যান্সার করতে থাকেন আগে আগে। ওয়ান অফ প্লাস যদি সুপারলেটিভ থাকে, ওয়ান অফ প্লাস সুপারলেটিভ থাকলে এরপরে যে নাউনটা থাকবে সেইটা হবে প্লুরাল, সেইটা হবে প্লুরাল। ওকে, এখন এখানে সুপারলেটিভ পর্যন্ত দেওয়া আছে, আপনি বাকিটুকু বসাবেন। খুবই সহজ, সিম্পলি একদম হুবহু এই কোশ্চেনগুলো এক্সপার্ট ইংলিশ বইয়ের মধ্যে আছে, একেবারে অক্ষরে অক্ষরে মিল আছে এক্সপার্ট ইংলিশ বইয়ের মধ্যে। তাহলে এখানে অ্যান্সার হবে স্কুলস। স্কুলস এর যোগ হবে স্কুলস। কেন এস লাগবে? স্কুলস, কারণ হলো এই যে বেস্ট এরপরে নাউনটা লাগে প্লুরাল, তার মানে সবচেয়ে ভালো স্কুলগুলোর মধ্যে একটি হচ্ছে আগমনী স্কুল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা অ্যান্সার হচ্ছে স্কুল। সবাই বুঝতে পারছি? ডিগ্রি থেকে একটা প্রশ্ন, তাহলে আমাদেরকে প্রাইমারি পরীক্ষার জন্য ডিগ্রি অধ্যায় পড়তে হবে। ক্লিয়ার? সাজেশনটা বুঝতেছেন তো? আমি একেবারে সরাসরি এসে নর্মালি মুখে সাজেশন দিচ্ছি না, অন্যরা যেভাবে দেয়। আমি কি করছি? একেবারে বিশ্লেষণ চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যে এই কোশ্চেনগুলো কোথা থেকে হয়। এরপর বলেন ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব থেকে একটা প্রশ্ন। ফ্রেজাল ভার্ব বলতে আমরা আসলে কি বুঝি? ফ্রেজাল ভার্ব বলতে আমি আপনাদেরকে গ্রুপ ভার্ব নামে যে অধ্যায়টা আপনারা চিনেন, এই গ্রুপ ভার্বের কথা বলতেছি। গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব বলতে আমরা কোন থেকে বুঝতেছি? গ্রুপ ভার্ব চ্যাপ্টার নিয়ে কথা বলতেছি। গ্রুপ ভার্ব, তো এই যে লুক,
আপনার জন্য কিন্তু একটা সাজেশন হয়ে গেল যে যেহেতু লুক থেকে প্রশ্ন আসছে তাহলে লুক সংক্রান্ত যতগুলো গ্রুপ ভার্ব আছে সব করে ফেলতে হবে। ঠিক আছে, আজকে আমরা এখানে 4টা দেখব। লুক ইনটু কথাটার মানে হলো তদন্ত করা। লুক ইনটু কথার মানে কি? তদন্ত করা, পুলিশ যেটা করে আর কি। লুক ফর, এটার বাংলা হচ্ছে খোঁজ করা। দুইটা দুই জিনিস কিন্তু। খোঁজ করা নর্মালি আপনি আপনার গার্লফ্রেন্ড খুঁজছেন, বয়ফ্রেন্ড খুঁজছেন, স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ খুঁজছেন, পাত্রপাত্রী খুঁজছেন, সেটা হলো লুক ফর, কোনো কিছু হারিয়ে গেছে খুঁজতেছেন। কিন্তু তদন্ত করা মানে যেটা হিডেন আছে সেটাকে খুঁজে বের করা। লুক ওভার মানে হলো পরীক্ষা করা। লুক ওভার মানে পরীক্ষা করা, যেটাকে আমরা খাতা দেখাও বলতে পারি। লুক অ্যাট মানে হলো কোনো দিকে তাকানো। লুক অ্যাট মানে কোনো দিকে তাকানো। এই 4টা তো অন্তত মুখস্থ করে নেন। লুকের সাথে আর যা আছে আছে, আরও আছে যেমন লুক আফটার, আর 2-1টা লিখতে পারলে আপনারা লিখেন, অনেকের উপকার হবে। লুক আফটার মানে কি? দেখাশোনা করা। লুক আফটার মানে হলো দেখাশোনা করা। আরেকটা আছে লুক আপ, লুকের সাথে আপ। লুক আপ দিলে হচ্ছে ডিকশনারি থেকে কি? শব্দ খোঁজা। ডিকশনারি থেকে শব্দ খোঁজা। ঠিক আছে, এরপর আর কি আছে লুকের সাথে? যদি আপনারা 2-1টা পারেন দিতে পারেন, কোনো সমস্যা নাই। প্রিন্সিপাল উইল লুক ওভার দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। ওকে, এখন বলেন তাহলে আমরা প্রাইমারি পরীক্ষার জন্য কি পড়বো? লুক সংক্রান্ত যতগুলো গ্রুপ ভার্ব আছে সবগুলো পড়ে ফেলবো, রাইট? তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা কি? দ্য প্রিন্সিপাল অ্যান্সার স্ক্রিপ্ট কি করবে? লুক ওভার করবে, মানে পরীক্ষা করবে বা চেক করবে বা খাতা দেখা, যেটাকে আমরা বলে থাকি। নয়, ক্লিয়ার? বুঝছি কিনা সবাই বলেন। স্ক্রিনশট রাখতে পারেন, এইখান থেকে একটা কোশ্চেন আপনি কমন পাবেন যে কোনো পরীক্ষাতেই। নেক্সট চলে যাচ্ছি পরের কোশ্চেনে। পার্টস অফ স্পিচ, এই ধারণা থেকে 2টা প্রশ্ন আসছে পার্টস অফ স্পিচ থেকে। হ্যাঁ, মনে আছে? আমি আবার অ্যানাউন্স দিচ্ছি, আজকের পুরো ক্লাসে যারা সাথে থাকবেন এবং ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের মধ্যে থেকে একজন পাবেন এই বই। ক্লাস মেনশন করেন। আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে সেখানে আপনারা আপনার বন্ধুদেরকে অ্যাড করে ফেলবেন। আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন সেখানে বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? বাংলাদেশে একটা বই মাত্র 292 পেজ, তার মধ্যে আপনি প্রাইমারির জন্য 100 পেজ পড়বেন, 2টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। 100 পেজ একেবারে ফাঁকা ফাঁকা পেজ প্রাইমারির জন্য, আর বিসিএস এ তো 100% কমন পড়ে এখান থেকে। ওকে, নেক্সট পার্টস অফ স্পিচ থেকে কয়টা প্রশ্ন শেয়ার করে ডান লিখবেন। কে কয়টা শেয়ার করছেন একটু লিখে দিবেন কমেন্টে। পার্টস অফ স্পিচের দিক 2টা। 10 নাম্বারটা বলছে কি? আই ওয়াটার দ্য প্লান্ট। আচ্ছা, এই প্রশ্নটা বলেন তো, এইটা কে না জানে? যারা সামান্য 2-1 মাস পড়াশোনা শুরু করছে তারা বিগত সালে 2-10টা প্রশ্ন পড়লেই এটা জানে। তার মানে বহুবার আসা প্রশ্ন এটা। সো এখানে ওয়াটার শব্দটা হচ্ছে ভার্ব। নর্মালি আমরা ওয়াটার মানে জানি হলো পানি, আর এখান থেকে আবার এই ওয়াটার মানে পানি দেওয়া। আপনি তো এই ওয়াটার শিখলেন, পরীক্ষার হলে আপনাকে ওয়াটার দিবে না, দিবে কি জানেন? ওয়াটারের সাথে মিল রেখে আরও এরকম কি কি শব্দ আছে আপনাকে সেই লিস্টটা জানতে হবে, সেই লিস্টটা পড়তে হবে। সো এরকম ওয়াটারের সাথে মিল রেখে আরও প্রায় 40টার মতো ওয়ার্ড আছে এখানে ভার্ব অধ্যায়ের মধ্যে। যাদের কাছে বইটা আছে এখান থেকে ওই লিস্টটা পড়ে নেবেন, হ্যাঁ, অথবা গুগল সার্চ করে পড়ে নেবেন, কোনো সমস্যা নাই। আসেন আমরা এইরকম কিছু ওয়ার্ড এখানে একটু দেখে নেই, আপনাদের জন্য কালেকশন রেখেছিলাম। দেখেন তো ওখান থেকে বোঝা যায় কিনা আপনাদের। বোঝা যায়? দেখেন তো। সঞ্জিদা, শারমণি, সুমি। আচ্ছা ঠিক আছে স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপের কোনটা? হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে যেখানে আপনি যুক্ত আছেন, আমরা যেখানে লিঙ্ক দিই। দেখেন ওয়ার্ক এই শব্দটা সাধারণত নাউন হতে পারে, সাধারণত ভার্ব হতে পারে। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক, এই ওয়ার্ক শব্দটা এখানে নাউন, কিন্তু একই শব্দটা এইখানে ওয়ার্ক শব্দটা এইটা হচ্ছে একটা ভার্ব। শি ওয়ার্কস, সে কাজ করে। বুঝতেছেন? তার মানে আপনাকে এরকম করে এই সেন্টেন্সগুলো দিয়ে দিবে। শিখছেন ওয়াটার, কিন্তু পরীক্ষা আসবে হচ্ছে ওয়ার্ক। কি করবেন? কারণ আপনাকে তো সমজাতীয় জিনিসগুলো শিখে ফেলতে হবে, ওইটা একটা হিন্টস। বুঝতেছি তো? কল, আমরা সারা জীবন জানি কল হচ্ছে ভার্ব। প্লিজ কল মি লেটার, ওইখানে কল হচ্ছে ভার্ব। ভার্ব, এখানে কল কি? ভার্ব। কিন্তু দেখেন আই মিসড ইউর কল, এইখানে কিন্তু কল হচ্ছে নাউন। কেন নাউন? কারণ এখানে পসেসিভের পরে এই শব্দটা আছে। ঠিক আছে?
স্ক্রিনশট দেন, দ্রুত এসএস লিখে ফেলেন, স্ক্রিনশট দেন, পরে পড়ে ফেলবেন। আমি জাস্ট সংক্ষেপে একটু দেখাই দিলাম যে এই উদাহরণগুলো আপনাদের লাগবে। জাম্প, দ্যাট ওয়াজ এ বিগ জাম্প, এটা হচ্ছে নাউন। হি জাম্পড ওভার দ্য ওয়াল, এটা হচ্ছে ভার্ব। তার মানে একই শব্দ সেন্টেন্সে বিভিন্ন অবস্থানে বসে সেন্টেন্সে কার্যকারিতার ভিত্তিতে সেটা কখনো নাউন হচ্ছে, কখনো ভার্ব হচ্ছে। সো এই বাক্যগুলো আপনাকে পড়ে ফেলতে হবে। যদি মনে হয় আপনি আসন্ন প্রাইমারি নিবন্ধন বা 11-20 গ্রেডের যে কোনো পরীক্ষায় টিকতে চান, তাহলে পড়তে হবে। আর ফাও চিন্তা না করে পড়াশোনা করেন ভাই। টক, ওয়াক, ড্যান্স এগুলো সব নাউন হয়, ভার্ব হয়। স্ক্রিনশট মেরে রাখেন, পরে দেখে নিন। এইটাও স্ক্রিনশট দেন। এখানে যেমন হেল্প, স্মাইল, ফাইট, ড্রিম, হোপ এগুলো সব কখনো নাউন হতে পারে, আবার কখনো ভার্ব হতে পারে। স্ক্রিনশট মারেন। নেক্সট 11 নম্বর প্রশ্ন। 11 আমরা কিন্তু প্রায় অর্ধেক প্রশ্ন শেষ করে ফেলেছি আমাদের 2022 সালের প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা। আর যে প্রশ্ন ছিল প্রথম ধাপের প্রশ্ন, এটা রিমুভ শব্দটির নাউন কি? তার মানে কি, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ নামক একটা চ্যাপ্টার আছে না, সেই অধ্যায়ের প্রশ্ন বলছে রিমুভ শব্দের নাউন কি? রিমুভ, রিমুভ নর্মালি রিমুভ মানে সরানো, যেটাকে আমরা ভার্ব হিসাবে চিনি। রিমুভ মানে সরানো, যেটাকে আমরা কি হিসাবে চিনি? ভার্ব হিসাবে চিনি। এখন এই যে ভার্ব হিসাবে চিনেন রিমুভ, এটা নাউন কি? এটা নাউন হচ্ছে রিমুভাল, মানে অপসারণ। এখন এই রকম একটা লিস্ট আপনাকে পড়তে হবে যে কোন কোন ভার্ব চেঞ্জ হয়ে নাউন হয়ে যেতে পারে। সাধারণত যাদের শেষে কি যোগ হয়? এল যোগ হয়। ক্লিয়ার? এখন আমরা এই লিস্টটা একটু কষ্ট করে সংগ্রহ করছি ভাই, অনেক কষ্ট হয়, সারাদিন আপনাদের জন্য চোখ বুজে কষ্ট করি, এই কষ্টের কোনো মা বাপ নাই। সো এই কষ্ট করে আপনাদের জন্য যে জিনিসগুলো দেই, একটু কষ্ট করে পড়েন। এত কষ্ট করে একটা জিনিস আপনার সংগ্রহ করা লাগছে না, আমি কষ্ট করে সারাদিন কষ্ট করে আপনাদের জন্য দিচ্ছি। কেন দিচ্ছি? কিসের জন্য দিচ্ছি? শুধু কষ্ট করি এই যে আমার এই এক্সপার্ট ইংলিশের ভালোবাসাটা আপনাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক আছে, দেখেন কি কি শব্দ আছে, আবারও স্ক্রিনশট মারেন। অ্যারাইভ, অ্যারাইভ থেকে কি হবে? অ্যারাইভাল, এই যে এল যোগ হয়ে এটা নাউন হয়ে গেছে। রিফিউজ, রিফিউজ থেকে এল যোগ হয়ে নাউন হয়ে গেছে, রিফিউজাল। দ্রুত কমেন্টে লিখেন, স্ক্রিনশট দেন, পড়ে ফেলেন। প্রপোজ, প্রস্তাব দেওয়া, সেখান থেকে প্রপোজাল, এল যোগ হয়ে নাউন হয়ে গেছে। ডিনাই, অস্বীকার করা, ডেনিয়াল, অস্বীকৃতি, নাউন হয়ে গেছে। অ্যাপ্রুভ, অ্যাপ্রুভাল, এল যোগ হয়ে নাউন হয়ে গেছে। সারভাইভ, সারভাইভাল, এল যোগ হয়ে নাউন হয়ে গেছে। কি বুঝতেছেন তো সবাই কিভাবে নাউন হচ্ছে? এবং সবগুলো গুরুত্বপূর্ণ, লক্ষ লক্ষ স্টার দিলেও আশা মিটবে না, এগুলো পড়তে হবে আপনাকে। ঠিক আছে, এরপর অন্যভাবে নাউন হয়, কিন্তু আমরা কোন গ্রুপটা পড়তেছি? এল যোগ হয়ে। কেন এল পড়তেছি বলেন? কারণ পরীক্ষায় আসছিল এল দিয়ে যে নাউন হয়। আপনি কিন্তু জায়গা ধরে ধরে পড়বেন, তাহলে আপনার পড়া কমবে। রিসার্চ করে পড়বেন, আর রিসার্চ না বুঝলে এক্সপার্টের পাশে বসে থাকেন, 3টা মাস 6টা মাস ফ্রি ক্লাস করেন রাত 10টায়, আপনার ব্রেন এমনি চেঞ্জ হয়ে যাবে, কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। এরপর আসেন আরেকটা স্ক্রিনশট দেন, আরো কয়টা শব্দ আছে খুব গুরুত্বপূর্ণ, এগুলো ভাই খুব গুরুত্বপূর্ণ। রিনিউ, রিনিউ শব্দটা নাউন হচ্ছে রিনিউয়াল। ডিমিস, ডিমিস শব্দটা মানে বরখাস্ত করা, ডিমিসাল যেটা হয়ে যায় ডিসমিসাল, তাই না? ডিসমিস, ডিসমিসাল। উইথড্র, এডব্লিউ আছে, এইটা কি হয়েছে? উইথড্রয়াল, প্রত্যাহার করা, আর একটা হচ্ছে প্রত্যাহার। রিহার্স, রিহার্স মানে কি? রিহার্সেল করা, যেটাকে বলি মহড়া, সেটা হচ্ছে রিহার্সাল। রিহার্সাল বলে না যে সে রিহার্সেল দিচ্ছে, বলছে রিহার্সেল দে, রিহার্সেল দে, এই সে রিহার্সাল, তাই না? আচ্ছা, এইগুলো সব হচ্ছে এল যুক্ত হয়ে নাউন হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোন লিস্টটা পড়লাম? যে লিস্টের মধ্যে আছে যে এল যুক্ত করে কিভাবে নাউন করা যায়। ওকে, কমপ্লিট, কমপ্লিট, স্ক্রিনশট কমপ্লিট। এরপর আসেন প্রিপজিশন থেকে আসছে 2টা প্রশ্ন। গবেষণাটা দেখেন, একেবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি। হ্যাঁ, এরপরে সাগরিকা বলছেন হচ্ছে এক্সপার্ট ইংলিশকে ভালোবাসি বলে আপনার ক্লাসগুলো করা হয়। খুবই সুন্দর, ভালো কথা বলেছেন, লেগে থাকেন। নেক্সট প্রিপজিশন থেকে কয়টা প্রশ্ন আসছে বলেন? 2টা। কি কি? 12 নাম্বার 13 নাম্বার। আর ইউ ডুইং এনিথিং?
আর ইউ ডুইং এনিথিং স্পেশাল, স্পেশালের সাথে কি হবে অ্যাট, স্পেশাল অ্যাট। লার্ন দ্য পোয়েম বাই হার্ট, এটা কার কার মুখস্থ ছিল এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজটা? দেখেন লার্ন দ্য পোয়েম বা লার্ন সামথিং বাই হার্ট মানে কোনো কিছু একেবারে মুখস্থ করে নেওয়া, গভীরভাবে মুখস্থ করে নেওয়া, সেটাকে বলা হয় লার্ন সামথিং বাই হার্ট। মূলত ফ্রেজটা ছিল এরকম, লার্ন STH সামথিং বাই হার্ট, লার্ন সামথিং বাই হার্ট। সো 13 অ্যান্সারটা হচ্ছে এই 1 নাম্বার লার্ন বাই। ক্লিয়ার? 12 এর অ্যান্সার হচ্ছে সি, 13 এর অ্যান্সার হচ্ছে বাই। তাহলে প্রিপোজিশন অধ্যায়টা আমাদের পড়তে হবে। আমরা সাজেশন বুঝে ফেললাম। রাইট ফর্ম অফ ভার্ব থেকে 3টা প্রশ্ন আসছে। রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব থেকে 3টা প্রশ্ন আসছে। তাহলে কি বুঝতেছেন তো কোন অধ্যায় পড়তে হবে? গবেষণাটা নিতে পারতেছেন? হ্যাঁ, আপনি কিন্তু আন্দাজে বিভিন্ন প্ল্যাটফর্মে দৌড়ে লাভ নাই, বা দৌড় দিবেন ঠিকই কিন্তু কাজ হবে না, না বুঝে দৌড় দিবেন। আর আমার এই রিসার্চ দেখে দেখে দৌড়াবেন, আপনার কাজে লাগবে। রাইট ফর্ম অফ ভার্ব থেকে 3টা প্রশ্ন আসছে, 3টা কোশ্চেন, যাতা ব্যাপার। বলছে হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু, এই যে উইথ এ ভিউ টু, আপনাকে পড়তে হবে টু যুক্ত থাকা সত্ত্বেও এমন কোনো ফ্রেজ আছে, এমন কিছু ফ্রেজ আছে যেইগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। টু আছে তারপরও আইএনজি হয়, এ আবার কোন জগৎ? এই হলো ভিজিটিং। অ্যান্সার হবে ভিজিটিং। পিঙ্কি, পিউলি পিঙ্কি সঠিক উত্তর করেছেন। আপনারা কিন্তু গুনবেন লাস্ট পর্যন্ত কার কয়টা কোশ্চেনের উত্তর হলো, তাহলেই বুঝবেন যে আপনার আসলে পারফরমেন্স কতটুকু। হ্যাঁ, 20টার মধ্যে যারা 18টা পারবেন তারা বেস্ট। রাইট ফর্ম অফ ভার্ব, তাহলে এখানে উইথ এ ভিউ টুর হবে, ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি হবে, উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে এরকম আর কি কি ফ্রেজ আছে যাদের ক্ষেত্রে টু থাকলেও তারপরে ভার্বের সাথে আইএনজি হয়? তাহলে আপনাকে সেই লিস্টটা পড়তে হবে। দেখছেন, আপনি পুরো রাইট ফর্ম অফ ভার্ব অধ্যায় পড়বেন না তো, আপনি পড়বেন সেখান থেকে কিছু রুলস যেগুলো থেকে কোশ্চেন হয়। এটা সেই গবেষণা, সেই গবেষণা এটা। আসেন, আমি এরকম কিছু ওয়ার্ড অলরেডি নিয়ে আসছি, স্ক্রিনশট মারেন। ধাপা ধাপ, ধাপা ধাপ স্ক্রিনশট মারেন। কন্ট্রিবিউট টুর পরে যাই পাবেন আইএনজি লাগাবেন, এইগুলোর পরে যাই পাবেন ভার্বের সাথে আইএনজি লাগাবেন। এই সবগুলো চার্ট, এইগুলোর পরে কি হবে? এগুলোর পর জিরান বসবে, এগুলোর পর জিরান বসবে। চোখ বুঝে মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? চোখ বুঝে মুখস্থ করে ফেলবেন। কন্ট্রিবিউট টুর পর আইএনজি হবে কনসিডার টু, ডিভোটেড টু, অ্যাকুস্টম টু, উইথ এ ভিউ টু, প্রিয় টু, গেট ইউজ টু, ইনক্লুডিং টু, অ্যাডিক্টেড টু, উইথ অ্যান আই টু, অবজেক্ট টু, কমিটেড টু, বি ইউজ টু, অ্যাডহিয়ার টু, ইমপিডিমেন্ট টু, বার টু। এই যে যতই টু আছে ভাই, আপনি আবার মনে করেন না এগুলোর পরে টু আছে V1 হবে, এইখানটাতেই ধরা খাবেন। কারণ এই টুগুলো আসলে V1 নেয় না, কারণ হচ্ছে এইগুলো তখন টু এর সাথে সম্পর্ক হলো এক প্রকার গ্রুপ ভার্বের মতো কাজ করে। এগুলো ফ্রেজাল, এগুলো সিঙ্গুল ভার্ব, এই জন্য এরপরে নতুন ভার্ব আসলে সেটার সাথে কি হবে? আইএনজি হবে। ঠিক আছে, বুঝতে পারছেন তো? ওকে, সৌরভ খান বলছেন ইংলিশের পাশাপাশি অন্য সাবজেক্ট, অন্য সাবজেক্টের আমরা চেষ্টা চালাচ্ছি, ইনশাল্লাহ অন্য সাবজেক্টের ক্লাস শুরু করে ফেলবো শীঘ্রই। স্ক্রিনশট শেষ? স্ক্রিনশট মারছেন তো নাকি? ওকে ওকে, এইটা স্ক্রিনশট মারেন। পরেরটা আরও আছে অনেকগুলো অনেকগুলো অনেকগুলো, স্ক্রিনশট মারেন। নেক্সট ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আজকে একটা একটু দেখাই দিই, ব্যতিক্রম না দেখলে আবার বিপদে পড়বেন। আপনার বিপদটা কোথা থেকে আসে সেটা একটু দেখাই। হ্যাঁ, এই যে এইখানে এই মনে রাখার কৌশল এক, যেটা যদি ইন অর্ডার টু থাকে বা কাম ফরওয়ার্ড টু থাকে, ইন অর্ডার টু বা কাম ফরওয়ার্ড টু, এই দুইটার ক্ষেত্রে আবার টু আছে, তারপরেও কিন্তু আপনার V1 হবে। এই যে এতক্ষণ যা বললাম আপনারা আবার মাথার মধ্যে প্যাচ গোস লাগাই দেন না। হ্যাঁ, মানে এটা হলো ব্যতিক্রমের ব্যতিক্রম। এতক্ষণ বলছি যে টু থাকলে আইএনজি হয়, হ্যাঁ কিছু ভার্ব ছিল, এখন আবার বলতেছি টু থাকলেও আইএনজি হবে না। সেইটা আবার কোনটা কোনটা? সেটা হলো ইন অর্ডার টু একটা আর কাম ফরওয়ার্ড টু একটা। মনে রাখবেন কিভাবে? ইনকাম প্লাস V1, এই সূত্রটা মনে রাখবেন। ইনকাম প্লাস V1, ইনতে ইন অর্ডার টুর পরে V1, কামতে কাম ফরওয়ার্ড টুর পরে V1, ব্যাস মনে রাখলেই হবে। আর আপনি তালগোলটা ভুল করবেন কোথায়? লুক ফরওয়ার্ড টু দেখে। হ্যাঁ,
কাম ফরওয়ার্ড টু এক জিনিস, লুক ফরওয়ার্ড টু এক জিনিস। বি কেয়ারফুল। কাম ফরওয়ার্ড টুর পরে হবে V1, কিন্তু লুক ফরওয়ার্ড টুর পরে হবে ভার্বের সাথে আইএনসি। বুঝে আসছে বিষয়টা? আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। কাম ফরওয়ার্ড টুর পরে হবে V1, লুক ফরওয়ার্ড টু এর পরে হবে ভার্বের সাথে আইএনজি। জাস্ট এইটুকুই বোঝাতে চাচ্ছিলাম, আর কিছু না। ঠিক আছে, নেক্সট চলে আসি 15 নম্বর প্রশ্ন। একটু আগে দেখালাম সারমণি, আচ্ছা সরণি সুমি বলছেন বই নিতে চান, কোনো সমস্যা নাই। আমাদের এই যে এই বইটা নিতে চাইলে দেখেন একটা নাম্বার দেওয়া আছে আপনাদের এই যে স্ক্রিনে দেওয়া আছে না, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবেন, আপনার অ্যাড্রেস দিবেন, বই পাঠিয়ে দিব, বই হাতে পেয়ে টাকা দিয়ে দিবেন, একদম সহজ প্রসেস। আই লুক ফরওয়ার্ড টু, এই যে লুক ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, আর একটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু। ঠিক আছে, লুক ফরওয়ার্ড টুর পরে হবে ভার্বের সাথে আইএনজি। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে ডি নাম্বার। লুক ফরওয়ার্ড টু, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন, হিয়ারিং ফ্রম ইউ সুন। ক্লিয়ার? 15 অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার, 15 অ্যান্সার ডি, লুক ফরওয়ার্ড টু আছে। ঠিক আছে, এরপর চলে যাব পরের প্রশ্নে। 16 হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। এখানে একটা কারেকশন রিলেটেড কোশ্চেন আসছে, কারেকশন। ঠিক আছে, মিষ্টি মেয়ে হিমু বলছেন ওইটার দাম কত? বইয়ের দাম হচ্ছে 580 টাকা। একটা বই থাকলে আপনার জীবনে আর কোনো বই লাগবে না, সব এখানে আছে। আর এটা হচ্ছে সম্পূর্ণটা একটা হোয়াইট প্রিন্টের বই, বইয়ের মধ্যে আবার ভিডিও ক্লাস ইনক্লুড করা আছে, জানেন? এই যে দেখেন ভিডিও ক্লাসের কিউআর দেখা যাচ্ছে না, এই যে কিউআর কোড, এরকম পুরো বইতে 450 ভিডিও ক্লাস আছে, ফ্রি ক্লাসগুলো পাবেন। যাই হোক, মনির 14 নম্বরের মতো স্যার, রাইট। 16 হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। হি হ্যাজ সেড হুইচ ইজ রাইট, হি সেড ইজ রাইট, হোয়াট হি হ্যাজ সেড ইজ রাইট, হি হ্যাজ সেড দ্যাট হোয়াট ইজ রাইট। কোনটা সঠিক? 16 নম্বর প্রশ্নে সঠিক কোনটা বলেন? 16 দেখা যাক আজকের এই মডেল টেস্ট পরীক্ষায় কার কয়টা হয়, কার কয়টা প্রশ্নের উত্তর সঠিক হয় আজকের মডেলে, দেখা যাক। তো এইটার অ্যান্সার হচ্ছে 3 নাম্বার। আপনারা অ্যান্সার করেছেন তো নাকি? হোয়াট হি হ্যাজ সেইড, সে যা বলেছে, ইজ রাইট, তা হচ্ছে সঠিক। হোয়াট হি হ্যাজ সেইড এইটা হচ্ছে এই ক্লজের সাবজেক্ট, এটা একটা সাবজেক্টিভ ক্লজ। এই যে দেখেন এই ইজ ভার্বের সাবজেক্ট। 16 অ্যান্সার সি। আর ডি হবে না, কারণ হচ্ছে হোয়াট দ্যাট এক জায়গায় বসবে না, আর বি হবে না কারণ হচ্ছে হোয়াট হ্যাজের পরে ভার্ব নাই, এটা অর্থ দিতে পারছে না। হি হ্যাজ সেইড হুইচ ইজ রাইট, সে বলেছে যা ইজ সঠিক। এই সেইডের পরে হুইচ বসার কোনো সুযোগ নাই, কারণ এর পূর্বপদ হতে হবে একটা নাউন, কিন্তু এখানে পূর্বপদ সেইড আছে, এই জন্য এটা ভুল। এইটার অ্যান্সার হচ্ছে 16 অ্যান্সার হলো সি নাম্বার। 16 অ্যান্সার সি। ভুল হয়ে গেছে, আহা কিচ্ছু করার নাই, এরকম তো 2-1টা ভুল খাবেনি, আর যারা এরকম 2-1টা ভুল না খাবে তারাই চাকরিটা পাবে। কন্ডিশনাল সেন্টেন্স থেকে 2টা প্রশ্ন আসছে। অধ্যায়ের নাম কি বলেন? কন্ডিশনাল সেন্টেন্স। অধ্যায়ের নাম কি? কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স। কনা আহমেদ যুক্ত হয়েছেন আমাদের সাথে। কি আপনাদের মনে আছে তো? এখনো সুযোগ আছে, যারা সর্বোচ্চ শেয়ার করবেন, বন্ধুদের মেনশন করবেন, এখনো বাকি ক্লাস পর্যন্ত কমেন্ট চালিয়ে যাবেন, তাদের মধ্যে একজন পাবেন এই লিটারেচার বইটা সম্পূর্ণ ফ্রি। এবং এই বইগুলো আমার কাছে ছিল 2022 সালের লাস্ট সংস্করণ রাখা, এইগুলো থেকেই আমরা এখনো প্রচুর সংখ্যক স্টুডেন্ট এই বইটাই নিয়ে নিচ্ছে। সো জাস্ট কুরিয়ার চার্জ দিয়ে পেয়ে যাবেন যে কোনো একজন পুরস্কার। বলেন কন্ডিশনাল সেন্টেন্স থেকে 2টা। ইফ আই ড্যাশ ইউ, আই উড নট হ্যাভ ডান। এই যে ওই অংশটা দেখে বুঝতেছি ওটা হলো ভার্বের 3 নাম্বার আস, তাই না? তাহলে সেমভাবে এখানেও ভার্বের 3 নাম্বার হবে, এইটুক মনে রাখলেই হবে, আর কিছু লাগবে না। তাহলে থার্ড কন্ডিশন হিসাবে আমরা এখানে ভার্বের 3 নাম্বার নিব, এমনটাই তো আমাদের হওয়া উচিত। কিন্তু এমন অপশন সাজানো আছে যেখানে আপনি এই সুযোগটা পাচ্ছেন না। তাহলে কি করতে হবে? যেহেতু আমার এই পাশে V3 নেওয়ার সুযোগ নাই অপশনে, তাহলে আপনি এখান থেকে পাস্ট টেন্স হিসাবে এই V2 ব্যবহার করতে পারেন। অবাস্তব কল্পনা হিসেবে আমরা নেব ওয়ার। ইফ আই ওয়ার ইউ, আই উডেন্ট হ্যাভ ডান দিস। যদি আমি তুমি হতাম তাহলে আমি এটা করতাম না।
18 নম্বর, ইফ দ্য প্রাইস ইজ লো, যদি মূল্যটা কি হয়, কম হয়, ডিমান্ড তখন বাড়বে। খুবই সহজ কথা, তাহলে অ্যান্সার হবে ডিমান্ড উইল ইনক্রিজ। মৌসুমী আক্তার, মামুন সরকার, ইনশাল্লাহ প্রতিদিন রাত 10টায় থাকবেন তো সবাই? কমিটমেন্ট দেন, রাত 10টায় থাকেন, 3টা মাস না 2টা মাস সময় দেন, আপনার ইংরেজির দুর্বলতা কেটে যাবে। শিওর দিলাম, আমি কথা দিলাম, 100% গ্যারান্টেড। ভোক্যাব থেকে একটা কোশ্চেন, কাল বৈশাখী চলতেছে না বর্তমানে, কাল বৈশাখী, কাল বৈশাখী থেকে একটা কোশ্চেন আসছে, কাল বৈশাখী থেকে। সৌরভ খান 17D বলেছেন, তরিকুল ইসলাম। আচ্ছা বলেন 19 নাম্বার, কাল বৈশাখীর ইংরেজি কি? কাল বৈশাখী, কাল বৈশাখীর ইংলিশ কি হবে? কাল বৈশাখীর ইংলিশ, কাল বৈশাখী, কাল বৈশাখীর ইংলিশ কি হবে? অ্যান্সার হবে নর্থ ওয়েস্টারলাইস, নর্থ ওয়েস্টারলাইস। এইখানে নর ওয়েস্টারলাইসও আছে, কিন্তু যেহেতু প্রশ্নে নর্থ কথাটা দেওয়া আছে, এই জন্য আমরা নর্থটাকেই ব্যবহার করব। নর্থ ওয়েস্টারলাইস মানে হলো কাল বৈশাখী, নর্থ ওয়েস্টারলাইস মানে কি? কাল বৈশাখী। 19-এর অ্যান্সারটা হবে সি নাম্বার। এইটা জাস্ট মুখস্থ আইটেমের একটা বিষয়, সো এইটা আপনারা জাস্ট পড়ে রাখবেন, এইটার জন্য আলাদা সাজেশন নাই। নেক্সট, ভয়েস চেঞ্জ থেকে একটা কোশ্চেন আসছে, ভয়েস। আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। ভয়েস, রবিউল ইসলাম থাকবেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, চেষ্টা চালাবেন। রিপটম, সুমি, চেঞ্জ দ্য ভয়েস, হোয়ার ডিড ইউ সি হিম, হোয়ার ডিড ইউ সি হিম। ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমরা আমাদের যখন ফাউন্ডেশন পেইড কোর্স আছে, সেখানে আমরা শিখাই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে জাস্ট 3 স্টেপ ফলো করলে পৃথিবীর সকল ভয়েস কমপ্লিট হয়ে যাবে। মাত্র 3টা স্টেপ ফলো করতে হয় ভয়েস চেঞ্জ অধ্যায়ে। তো সেগুলো আমরা করাই। আপনাদের হচ্ছে ফাউন্ডেশন কোর্স আছে, আমাদের একটা চলমান কোর্স, ফাউন্ডেশন কোর্স। সেখানে আপনারা যারা যুক্ত হতে চান চলে আসবেন, কোনো সমস্যা নাই। মাত্র 450 টাকায় 3 মাসে 60টা ক্লাস হবে। ওকে, তানিয়া আক্তার বলেন, তাহলে এখানে হোয়ার ডিড ইউ সি হিম, এই সিটা আসলে কি সি নাকি ইন্টারগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে সি হয়েছে? এইটা ছিল স। স মানে কোন টেন্স? পাস্ট টেন্স। আর পাস্ট টেন্সের এই স এর ভার্ব ব্যবহার করতে হবে পাস্ট টেন্সে কি দ্বারা? ওয়াজ অথবা ওয়ারের সাথে ভি3 দ্বারা, ওয়াজ অথবা ওয়ারের সাথে ভি3 দ্বারা। তো ওয়াজ ওয়ারের সাথে ভি3 যে অপশনে আছে সেইটা হবে অ্যান্সার। তবে শর্ত থাকে যে যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ, সেহেতু ওয়াজ ওয়ার প্লাস ভি3 এর মাঝখানে আমাকে সাবজেক্ট প্রবেশ করে দিতে হবে। কি করতে হবে? ওয়াজ ওয়ারের মাঝখানে, ওয়াজ ওয়ার এবং ভি3 মাঝখানে সাবজেক্ট দিতে হবে। তো আপনি খুঁজেন এমনটা কোথায় আছে, কোথায় আছে এরকম? ওয়াজ সিন মাঝখানে সাবজেক্ট নাই, ওয়াজ সিন মাঝখানে সাবজেক্ট আছে, এটা উত্তর হতে পারে। এখানে ওয়াজ সিনই নাই এই সেন্টেন্সে, ওয়াজ আছে কিন্তু সি আছে, এখানে হবে সিন। এটা এমনিতেই ভুল আছে, সি তো হবে না, হওয়ার কথা কি সিন। সো এই জায়গাটাতে এমনিতেই ভুল আছে। তো সবগুলো আপনি মাইনাস ফর্মুলায় কেটে দিলেন, অ্যান্সার একটাই থাকলো বি নাম্বার। আপনি শুধু একটা ট্রিপসের মাধ্যমে এটা শিখে ফেলেন। ট্রিপসটা কি? কোনো সেন্টেন্সে যদি ভি2 থাকে, স বা যে কোনো ভি2 প্যাসিভে খুঁজবো ওয়াজ ওয়ার প্লাস ভি3। বাক্যটা যদি ইন্টারগেটিভ হয় মাঝখানে শুধু সাবজেক্ট খুঁজবো, আর ইন্টারগেটিভ না হলে মাঝখানে সাবজেক্ট থাকবে না, সরাসরি ওয়াজ ওয়ারের সাথে ভি3 থাকতো। ক্লিয়ার? ভয়েস চেঞ্জ দেখেন কত সহজভাবে আপনি সংক্ষেপে জিনিসটাকে পেয়ে গেলেন। ওকে, এই ছিল হচ্ছে 20 নাম্বার কোশ্চেন। এবং আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন, ইংরেজি সাহিত্য থেকে একটা কোশ্চেন আসছিল, এইটা একটু পড়তে হবে। ইংরেজি সাহিত্য থেকে একটা কোশ্চেন আসছে, হোয়াট ইজ অ্যান ইপিক? ইপিক কি? আচ্ছা, এগুলো অত্যন্ত সহজ টাইপের কিছু সাহিত্যের কোশ্চেন আসে। আজকে যে বইটা পাবেন, যার কপালে আছে তারকে বলবো আপনি বইটা খুলে শুধুমাত্র বেশি না, আপনাকে পড়তে হবে হলো 9 থেকে 46 পেজ, মানে আপনার হলো মাত্র 37 পেজের মতো আপনাকে পড়তে হবে এই বইয়ের। 37 পেজ পড়বেন আপনি, প্রাইমারি বলেন কিংবা 11-20 গ্রেডের যত পরীক্ষায় সাহিত্য থেকে কোশ্চেন আসলে এখান থেকে পাবেন। আর কি বলবো বলেন? ঠিক আছে, এবার বলেন, ক্লাসগুলো খুব ভালো লাগে, লিপটন রয়, আলহামদুলিল্লাহ। বলেন এটা কি অ্যান্সার হবে? কি হবে? হোয়াট ইজ অ্যান ইপিক? ইপিক কি? ইপিক হচ্ছে মহাকাব্য, বা যেটাকে আমরা লং পয়েম বলতে পারি। লং পয়েম মানে হলো মহাকাব্য, লং পয়েম, মহাকাব্য। ওকে, এই ছিল আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন। সবাই আশা করি কমেন্ট করেছেন। এই 21টা কোশ্চেনের এবার সংক্ষিপ্ত একটা বিশ্লেষণ আপনাদের জন্য নিয়ে এসেছি। এই যে পুরো ক্লাসটাতে যে বিশ্লেষণ করেছিলাম, এইটাকে স্ক্রিনশট মারেন। আপনার জন্য সাজেশন হচ্ছে এই অধ্যায়গুলো ধোলাই করে ফেলতে হবে।
যেই কদিন সময় আছে আপনি আর চোখ মুখ বুঝে অন্য কোনো দিকে তাকাবেন না। আপনি মনে করেন না যে আপনি ইংরেজির জন্য পণ্ডিত হতে চান, জাহাজ হতে চান, আপনি এই 1200 পেজের বই মুখস্থ করে খতম করতে চান, তাইলে ধরা খাবেন। 1200 পেজের বই থেকে আপনি নিবন্ধ প্রাইমারির জন্য এই কয়টা অধ্যায় পড়েন, তাও আবার বলছি যে এই অধ্যায়গুলোর মধ্যে বাছাই করার নিয়মগুলো পড়েন, যেগুলো ধরে ধরে বলে দিছি, আর কি বলবো। তাহলে দেখেন প্রশ্ন বিশ্লেষণে আমি আপনাদেরকে এখানে আরেকটা জিনিস দেখাবো, গ্রামার থেকে কয়টা কোশ্চেন হয়, মেমোরাইজিং থেকে কয়টা কোশ্চেন হয়, এইটা একটু বের করে নিই। আর ডিটারমিনার গ্রামার থেকে হয়েছে দুইটা, ডিগ্রি একটা তিনটা, সরি একটা দুইটা ফ্রেজাল ভার্ব, না এটা তো গ্রামার না, দুইটা কন্ডিশনাল থেকে দুইটা, চারটা, ভয়েস থেকে একটা, পাঁচটা, পার্টস অফ স্পিচ দুইটা, 7টা, রাইট ফর্ম 3টা, 10টা। এই 10টা প্রশ্ন হয়েছে গ্রামার থেকে, আর বাকি 10টা প্রশ্ন হয়েছে মেমোরাইজ থেকে, আর বাকি একটা কোশ্চেন হয়েছে লিটারেচার থেকে। এইবার বলেন, লিটারেচার থেকে একটা কোশ্চেন হয়েছে, তাহলে এই যে কোশ্চেনের বিশ্লেষণটা দেখলেন আপনারা, এই 2022 সালের এই প্রাইমারির প্রশ্নটা দেখে আপনার কি শিক্ষা নেওয়া উচিত, যে গ্রামার মেমোরাইজিং দুইটাকে সমান গুরুত্ব দিতে হচ্ছে, কারণ গ্রামার থেকে 10টা কোশ্চেন, মেমোরাইজ থেকেও 10টা কোশ্চেন, আর অধ্যায় কয়টা মাত্র, 3, 6, 7, 8, 9, 10, 11, 12টা। বুঝতে পারছেন? এই ছিল আপনাদের সাথে আমার আজকের বিশ্লেষণমূলক একটা আলোচনা। পুরো আলোচনায় আপনি যা গেইন করলেন, এইটা স্ক্রিনশট দিয়েছেন তো সবাই নাকি? এই গেইন করা বিষয়গুলোকে আপনি কাজে লাগাতে পারলেই আমার পরিশ্রম সার্থক, কারণ সারা দিন এই শীটটা তৈরি করতে আমার মিনিমাম 6টা ঘন্টা সময় গেছে। সো আপনি যেন তেনভাবে ক্লাসটাকে নিয়েন না, প্লিজ পড়াশোনা করেন। আর আগের দিন নাই সহজে চাকরি হয়ে যাবে, কষ্ট করেই চাকরি পেতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর কারো কোনো আশা করি স্পষ্ট নাই, ভালো লাগলে ক্লাসগুলো শেয়ার করে রাখবেন সবার জন্য, এবং আগামীকাল ঠিক রাত 10টায় দেখা হবে।